বঙ্গভঙ্গ আন্দোলনের জেরে বিভক্ত হয়েছিল দুটি দেশ। চেনা মানুষ হয়ে উঠেছিল শত্রু, আবার অজান্তেই অচেনা মানুষ হয়ে উঠেছিল বন্ধু। তার কিছুটা উদাহরণ পাওয়া যায় বাংলার সাহিত্যের পাতায়। কিন্তু এর কোনো কিছুকেই কিন্তু বিভক্ত করতে পারেনি খাদ্যরসিক বাঙালিকে। এপার ওপার বাংলার বাঙালিদের যে তকমা ঘটি বাঙাল দেওয়া হয়েছে, সেই তকমাকে পেরিয়ে বাঙালির প্রথম পরিচয় বাঙালি খাদ্যরসিক। বাঙালি রন্ধনশৈলী বিকশিত হয়েছে বছরের পর বছর ধরে। ভৌগোলিক সমীকরণের কারণে এপার ওপার বাংলার মানুষ, যাকে এখন আঞ্চলিকভাবে আমরা নাম দিয়েছি বাঙাল ঘটি, সেই রান্নার মধ্যে দেখা যায় কিছু বিশেষ পার্থক্য। যেমন বাঙাল রান্নায় অনেক বেশি দেখা যায় মশলার ব্যবহার, অন্যদিকে ঘটি রান্নায় দেখা যায় কম মশলার রান্না এবং মিষ্টির ব্যবহার। নিরামিষ রান্নার এক বিরাট অংশ লক্ষ্য করা যায় ঘটি রান্নাতে, অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু বাঙাল রান্নায় আবার অনেক বেশি পেঁয়াজ রসুনের ব্যবহার দেখা যায়। অন্যদিকে বাঙাল রান্নায় আমরা দেখতে পাই শাক খাবার প্রবণতা। রন্ধনশৈলীর হরেক রকমের প্রকারভেদ কিন্তু লক্ষ্য করা যায়। শুধুমাত্র যে বাঙাল ঘটি রান্নার মধ্যে তা কিন্তু নয়, বাঙাল রান্নার মধ্যে আবার ঘটি রান্নার মধ্যেও। সবচেয়ে বেশি এই প্রকারভেদ প্রবক্তীকরণ করতে পারেন গৃহিণীরা। ঘটি বাঙাল খাবারের প্রকারভেদ জানতে আমরা নানান মানুষের সন্ধানে ছিলাম। যেহেতু পশ্চিম বাংলার একটি বৃহৎ অংশে ঘটি খাবারের চল বেশি, তাই প্রথমে এপার বাংলা অর্থাৎ ঘটি বাড়ির রান্না দিয়েই শুরু করি। বাঙালরা আবার রাগ করবেন না কিন্তু। আমরা পৌঁছে গেছিলাম সাহিত্যিক কুমারেশ ঘোষের কলকাতার ফুলবাগানের বাড়িতে। তিনি আর নেই, কিন্তু তার পুত্রবধূ আমাদের সঙ্গে রয়েছেন। পরিপাটি করে সাজিয়ে রেখেছেন সংসারটিকে, ঠিক যেন মৈত্রেয়ী দেবীর নহন্যতে গল্পের মতো। কথা বলে নিলাম তপতী ঘোষের সঙ্গে, তার রান্নার যাত্রা সম্পর্কে জেনে নিলাম তার কাছেই। তপতী দেবীর নিজস্ব রান্নার বইও আছে, সবটাতেই আভিজাত্যের ছোঁয়া। ঘটি বাড়ির মেয়ে তিনি, তাই হাতে করি ঘটি রান্নাতে। কি বললেন তিনি, আসুন শুনি। আমার শ্বশুরমশাই তো সাহিত্যিক কুমারেশ ঘোষ। ওনার কাছে অনেক নামি অনামি অনেক লেখক লেখিকারা আসতেন নিয়মিত, অনেক পত্রিকা সম্পাদকরাও আসতেন ছোটো বড়। সেরকমই একটা ছোট পত্রিকা, দৈনিক পত্রিকা সম্পাদক উনি আসতেন। উনি ভেবেছিলেন যে ওনার পত্রিকাতে উনি সপ্তাহে সপ্তাহে একটা লেখা বার করবেন, রান্নার লেখা, রান্নার একটি রেসিপি। সেই সময় এটা আমি বলছি 80-82 সালের কথা। তখন ওই কাগজ ওটা পত্রিকায় এরকম রান্না বেরোতো না নিয়মিত কিছু। উনি ভেবেছিলেন, উনি বোধহয় আমার শ্বশুরমশাইকে বলেছিলেন। তখন জানি না কী কথা হয়েছিল, হয়তো বাবা, আমি করতাম নানা রকম রান্না, আমার ঝোঁক ছিল। আর আমার মাও খুব রান্না করতেন, ছোটোবেলা থেকে দেখেছি। এখানে এসেও আমার শাশুড়ি মাও নানা রকম রান্না করতেন। নিয়মিত লোকজন আত্মীয় স্বজন আসতো, অনেক রান্নাবান্না করতো। সেই দেখতে দেখতে একটা ভালোবাসা আমার তৈরি হয়ে গেছিলো। তারপরে খাওয়াতামও, বাবা খুব খুশিও হতেন। তা বোধহয় বলেছিলেন বাবা, আমার কথা আমি জানি না, বাবা আমাকে বললেন, দেখো উনি পত্রিকায় বার করতে চাইছেন, তুমি তো নানা রকম রান্না করো, তুমি কি নিয়মিতটা গুছিয়ে লিখে দিতে পারবে? তাহলে উনি সপ্তাহে সপ্তাহে ওই লেখাটা বার করবেন, রেসিপি বার করবেন। আমি বলি হ্যাঁ, লিখে দেবো। তা সেই থেকে প্রায় 2 বছর 2.5 বছর ওই পত্রিকায় আমি নিয়মিত লেখা পাঠাতাম, ওনারা লোক এসে নিয়ে যেতেন, ছাপা হতো। রান্নার বই লেখার জন্য খুব একটা পড়াশোনা করার দরকার হয় না। ওটা রান্নাটা করতে পারলেই ভালো হয়, ভালো করতে পারলেই হলো। আর তাছাড়া ওটা গুছিয়ে লিখতে পারলে হলো। তবে আমার রেসিপি বই একটু আমার পড়তে ভালোই লাগে, বেশ ছোটোবেলা যবে থেকে রান্নাবান্নার ব্যাপারে ঢুকেছি আর। তার মধ্যে আমার জামাইবাবু একটা বই প্রিন্ট করেছিলেন, সাধনা মুখোপাধ্যায়ের একটা রান্নার বই। ওইটা পড়েছিলাম। সেই হিসেবে আমার একটা ধারণা হয়ে গেছিলো, কীভাবে লিখতে হবে, যে উপকরণটা আগে লিখতে হবে, পরে তার প্রসেসটা লিখতে হবে, ওইটা একটা ধারণা হয়েছিল। ঘটি রান্নার মধ্যে মিষ্টি তো হবেই, মিষ্টি ছাড়া ঘটি রান্না হয় না। আর খুব বেশি ঝালও হয় না।
যেমন বাটি রান্নায় ঝালটা খুব বেশি থাকে, দেখি কাঁচা লঙ্কাও পড়ে, শুকনো লঙ্কাও পড়ে, মরিচও পড়ে, অত মরিচ গোলমরিচ অত কিছু বা কাঁচা লঙ্কা অত চল ঘটি রান্নায় নেই। ওতে মানে হালকা ঝাল আর মিষ্টি তো অবশ্যই থাকবে। যেমন ঘটিদের রান্নায় জিরে ফোড়নের চলটা বেশি, আর পাটি রান্নায় আবার কালো জিরে কাঁচা লঙ্কা এই দিয়েই বেশি রান্না হয়। এবং ঘটিরা রান্নায় সর্ষে বাটা খুব ইউজ করে, আবার বাটিরা হচ্ছে ওদের রান্নায় নারকোলটা বেশি ইউজ করে। বাঙালি বাড়িতে আপ্যায়নের কোনো ত্রুটি হয় না, তার প্রমাণ প্রথমে যেতেই আমপান্নার শরবত, এবং দুপুরে পাতে ছিল চিংড়ি মাছের মালাইকারি, পটলের দোরমা, কাঁচকলার কোপ্তা, পাঁপড়ের ডালনা এবং গরমে ফলের রাজা আমের চাটনি। চলুন এবার একটু ঘুরে আসি ওপার বাংলা মানে বাঙাল বাড়ি থেকে। প্রথমেই বললাম গৃহিণীরা অনেক বেশি এই ব্যাপারে পটু। না তা বলে বলছি না বাকিরা নয়, কিন্তু কথায় আছে না, মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। সব মায়ের হাতেই হয়তো জাদু থাকে, সেখানে বাঙাল ঘটি খাবারের প্রকারভেদ আসেই না। তবুও দুই রান্নার ধরন তো আলাদা, আর আমরা চেষ্টা করছি সেই প্রকারভেদটাই তুলে ধরার। বর্ধমানের একটি বৃহৎ অংশে দেখা মেলে বাঙাল বাড়ির। আমরা পৌঁছে গিয়েছিলাম কালনাতে, অন্তরা দেবীর বাড়িতে, ওই যে বাঙাল রান্নার খোঁজে, বিশেষত বিভিন্ন রকমের মাছের খোঁজে। বাঙালদের যে অনেক রকমের মাছের প্রকারভেদ হবে নাই বা কেন, পদ্মা থেকে শুরু করে যমুনা সবই যে বাংলাদেশে, এবং বিভিন্ন রকমের মাছের সন্ধান পাওয়া যায় সেখানেই। বিভিন্ন পদ রান্না করেছিলেন অন্তরা দেবী, যেমন উচ্ছে দিয়ে মুগ ডাল, ডাল ভাতের সঙ্গে ভাজা তো লাগবেই, নইলে জমবে কি করে, তাই ছিল পটল ভাজা। আচ্ছা একটা কথা, সবজির মধ্যে কিন্তু এপার ওপার বাংলার কোনো ভেদাভেদ নেই। এটা একটা ধারণা আছে পটল এপার বাংলা অর্থাৎ ঘটিদের রান্নার সবজি। না, একেবারেই ভুল ধারণা। হ্যাঁ, সবজির ধারা তৈরি কিছু পদে প্রকারভেদ হয়, কিন্তু সবজির মধ্যে কোনো প্রকারভেদ নেই। পাতে ছিল কচুরলতি, সাথে ছিল শাক ভাজা, মাখা মাখা আলু পোস্ত, পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে লাল লাল আর মাছের কালিয়া, যার ঝালটাও ছিল জম্পেশ। বাঙাল বাড়ি যাব আর 3-4 রকমের মাছ খাবো না, তা কি হয় বলুন? শেষ পাতে ছিল চাটনি আর লাল দই। বাংলাদেশে নাকি সাদা দই পাওয়াই যায় না। লাল দই বলতেই মাথায় আসে বাংলাদেশের বগুড়া। বগুড়ার দইয়ের চাহিদা যে শুধুমাত্র ওই এলাকা জুড়ে তা কিন্তু নয়, সারা দেশ জুড়েই এর খ্যাতি। আমাদের জন্য এত কিছু আয়োজন করতে করতে অন্তরা দেবী আমাদের সাথে ভাগ করে নিলেন অনেক গল্প। আমার শাশুড়ি মা হচ্ছেন ঘটি, তো এবার সেই জায়গা থেকে এবার আমি শাশুড়ি মায়ের কাছ থেকে পোস্তটা আমি এ বাড়িতে এসে শিখেছি, কলাইয়ের ডালটা শিখেছি, মা একটা শুক্তো রান্না করতো, সেই শুক্তোটা আমি এখানে এসে শিখেছি মায়ের কাছে। এবার সেটা মা একরকমভাবে করতো, এবার সেটাও খেয়েছি। আর তার সাথে আমি নিজের মতো করে ওই যেটা বললাম যে ওই মানে নিজের করতে করতে এই একটা অভিজ্ঞতা হয়ে যায় যে এইভাবে করতে হবে, তখন সেটা নিজে একটু অন্যরকম। ঠিক আছে, মা এভাবে করতো, ঠিক আছে আমি তাহলে তার সাথে এটা একটু অ্যাড করে দেখি জিনিসটা খেতে কেমন হয়। মা হয়তো শুক্তো যেটা করতো, শাশুড়ি মা যে শুক্তোটা বানাতো, সেই শুক্তোটাতে মা দিত 5 ফোড়ন আর জিরে, গোটা জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে দিত। আমি কি করলাম যে ঠিক আছে দেখি তো শুক্তোটাতে একটু সর্ষে বাটা দিয়ে, তারপরে একটু ঘি দিয়ে, শেষে ঘি, একটু দুধ, হ্যাঁ দুধটাকে দিয়ে কীরকম হয় টেস্টটা, যে এইটা মানে শাশুড়ি মা ঘটি। আবার আমি যেগুলো সে জানতাম মায়ের কাছ থেকে যে এভাবে এটা করা যায়, সেটাকে একটু এদিক ওদিক করে আর কি এভাবেই চালাচ্ছি, এখন অবধি এভাবেই করছি আর কি। আমি যেটুকু শুনেছি যে মানে আমার বাবা তারপর দাদুদের কাছ থেকে যেটুকু শোনা, যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এবং ওখানে বৃষ্টির পরিমাণটা বেশি।
হ্যাঁ, তো এবার সেই কারণে ওখানে শাক, বিভিন্ন ভ্যারাইটিস রকমের শাক, তারপরে এই কচু, তারপরে এই ধরনের মানে কচু ভ্যারাইটিস, কচুর কিন্তু বিভিন্ন রকম আছে। কচু মানে এরকম নয় যে পার্টিকুলার কচু বলতে একটা কিছু না, কচুর অনেক রকম, অনেক কটা ধরন আছে। তো এবার সেটা থেকে শোনা, আর সেখান থেকে এখন মানুষ অনেক বেশি আধুনিক, এখন মানুষ অত কিছু খায়ও না, জানেও না, তবু আমরা ওই মানে আর কি মা দিদা ওদের কাছ থেকে যেটুকু শুনে জেনে যতটুকু পারি নিজেদের মতো করে নিজে করবার চেষ্টা করি। তো এবার যেটা কথা সেটা হলো যে কচুর লতি কিংবা কচুর শাক কিংবা ওই মান কচু বাটা, হ্যাঁ কচুর যে গোড়াটা, এটা যে বাটা, এগুলো নির্দিষ্ট প্রসেস আছে। সেই প্রসেসে কিন্তু করলে জিনিসটা খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনি খাবার ওই যে কচু খাওয়া মানেই গলা চুলকোবে কিংবা কচু মানেই একটা মানে ভয়ের ব্যাপার, বিষয়টা কিন্তু একদমই তাই নয়। সেটা নির্ভর করে কে কিভাবে রান্নাটা করবে, সেটাকে কিভাবে মানে তৈরি করবে, সেটার উপর কিন্তু জিনিসটা নির্ভর করবে, সেটা খেতে কতটা ভালো হবে। আর এই যে গলা চুলকোনো এই সমস্ত যে ব্যাপারগুলো আছে, এটা সবারই মধ্যে আছে, আমাদের মধ্যে, যে কচু মানে গলা, বিষয়টা কিন্তু একদমই তা নয়। মাছ, গঙ্গার আর মাছটা আমি যেভাবে করি সেটা হলো মাছটাকে একদমই মাংস যেভাবে রান্না হয় সেইভাবে আমি রান্না করি, এবং আমার মাও এইভাবে আর মাছ রান্না করেছে, সেটাই আমি শিখেছি, দেখেছি, আর সেটা আমিও সেটাই করি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে টিরে দিয়ে শেষে একটু ঘি, গরম মশলা দিয়ে এটাকে আমি আর মাছটাকে রান্না করি। তেমনি আবার তাজা কাতলা হোক কিংবা রুই মাছ হোক, সেটা এমনি প্লেন কাঁচকলা, আলু কিংবা পটল আলু দিয়ে পাতলা ঝোল, আদা জিরে বাটা, ধনে পাতা, টমেটো দিয়ে এটাও করা যায়। ঘটি বাঙালের মাছের মিলন কিন্তু অসাধারণ। আচ্ছা বলুন তো, স্বাদের লড়াইয়ে কে বেশি এগিয়ে, ইলিশ না চিংড়ি, লোটে ঝুড়ি নাকি শুটকির ঝাল? কাচকি মাছের চচ্চড়িও কিন্তু ওপার বাংলায় বেশ জনপ্রিয়। বাঙালির আবেগের সাথে জড়িয়ে রয়েছে খাবারের প্রকারভেদ। সকালে মাটির ভাঁড়ে ধোয়া ওঠা দুধ চা থেকে শুরু করে গরম গরম কচুরি, সাথে যদি জিলিপি পাওয়া যায়, আহা। আচ্ছা, আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বাগবাজার ঘাটে কচুরির সন্ধানে। একদম সকাল সকাল গঙ্গার ধারের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে নিলাম কচুরির স্বাদ। আচ্ছা, উত্তর কলকাতায় কিন্তু বহু প্রসিদ্ধ জলখাবারের দোকান আছে, সাথে তেলে ভাজারও। কচুরি তো আমরা হরেক রকমের খাই, ডালের কচুরি বা কড়াইশুঁটির কচুরি, হিঙের কচুরি তো মোড়ের মাথায় মাথায় পাওয়া যায়। কচুরির সঙ্গে পেয়ে যাবেন মিষ্টি মিষ্টি আলুর তরকারি। এই ক্ষেত্রে মিষ্টি তরকারি কিন্তু বাঙালদেরও ভীষণ প্রিয়। আচ্ছা, আপনার মন চাইতেই পারে আপনি কচুরি খাবেন না, সেই ক্ষেত্রে সকালের জলখাবারে সিঙাড়াও কিন্তু আপনি একবার চেখে দেখতেই পারেন। আবার চলে যেতে পারেন তিলোত্তমার প্রাণকেন্দ্র ধর্মতলায়, শাড়ি দিয়ে ফলের রসের দোকান। আচ্ছা, সেটা সবটাই কিন্তু ওপার বাংলার মানুষদের। আধুনিকীকরণে এখন ফলের রস বানানোয় ব্যবহার করা হয় মিক্সচার, তার স্বাদও কিন্তু অসাধারণ। বাঙালি যেমন খাদ্য রসিক, বাঙালি কিন্তু আবার আড্ডা প্রিয়। আড্ডার থাকে না কোনো বয়স, কোনো জাত। রাজনীতি থেকে শুরু করে খেলা, বাঙাল ঘটির কিন্তু খেলা নিয়েও আবার বিশাল তর্কাতর্কি। আরে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের কথা বলছি, কেউ কিন্তু কারোর থেকে কম যায় না, সমানে সমানে তাদের চলে টক্কর। সিনেমা নিয়েও বাঙালির উৎসাহ চরমে। সত্যজিৎ রায় থেকে শুরু করে মৃণাল সেন, বাঙালির আড্ডার বিষয়বস্তু কিন্তু অবাধ। আচ্ছা, পঞ্চব্যঞ্জন রান্নার জন্য তো বাজারও করতে হবে। প্রতিটি শহর থেকে শুরু করে গ্রাম, বাজারের চিত্রটা প্রায় একই। সকাল সকাল থলে নিয়ে শয় শয় লোক ভিড় করে বাজারের উদ্দেশ্যে তাদের পছন্দসই সবজি এবং ফল কিনতে। মাছ বাজারও একেবারে চোখ ধাঁধানো। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লইট্টা আর মাছ কি নেই। বাঙালি কিন্তু শুধু আবার মাছ ভাত খেতেই ভালোবাসে না,
নিরামিষ রান্নারও চল আছে বাঙালি বাড়িতে। তেমনই আমরা পৌঁছে গেছিলাম একদম নিরামিষ এক বাড়িতে। এপার ওপার বাংলার মিলন সেখানে দেখা গেল, যা চলতি ভাষায় আমরা বাটি বলি। সকালে জলখাবারের জন্য ছিল সাদা ফুলকো লুচি এবং সাদা আলুর চচ্চড়ি। দুপুরে পাতে ছিল পোস্ত দিয়ে লাউ ডগা সেদ্ধ, আলু ভাতে, মোচা, ছানার ডালনা, পটলের দোরমা, ডাল, চাটনি, দই এবং মিষ্টি। জেন জির কাছে খাবারের মাহাত্ম্য তুলে ধরতে এখন ফুড ব্লগিং বড় ভূমিকা পালন করে। কলকাতার বুকে শুরু হয় বাঙালির হরেক রকম খাবার জনসাধারণের কাছে তুলে ধরার প্রয়াস ফুটকা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ীর হাত ধরে। বাঙালি খাবার সম্বন্ধে তিনি কি বলছেন? আমি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে ঘোরাঘুরির সূত্রে যেটা দেখেছি, পুরো বাংলাদেশ তো ঘোরা সম্ভব না, যে ওপার বাংলায় বা বাংলাদেশে পেঁয়াজ রসুনের চলটা একটু বেশি। মানে আমি যদি খুব সাধারণ একটা রান্না নিই, মাছের ঝোল বা মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, আমাদের দুই বাঙালিদের একটা ইমোশন, সেখানে এপার বাংলায় মাছ ভাজা মানে কিন্তু অল্প মাছটাকে সাঁতলে ভেজে রেখে দেওয়া হয়। ওপার বাংলায় ইলিশ মাছ ভাজা মানে তার মধ্যে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে বেশ একটা কড়া করে মাছ ভাজা হয়ে যায়। ফলে মাছের ঝোল যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু ওপার বাংলায় অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে বলবো না, পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়। ফলে বাঙাল ঘটি ব্যাপারটার একটা ডিফারেন্স হচ্ছে, এক হচ্ছে বাঙালদের রান্নায় একটু ঝাল বেশি। আমার বলার কারণটা হচ্ছে আমি হাইব্রিড প্রজাতির মানুষ, আমার মা বাঙাল, বাবা ঘটি। ফলে যখনই আমি আমার মামার বাড়িতে রান্না খেয়েছি, দেখেছি রান্নাগুলো একটু কড়া, একটু ঝাল বেশি, পেঁয়াজ রসুনের আধিক্য একটু বেশি। আর ঘটিদের রান্নায় একটু হালকা ফুলকা, পেঁয়াজ রসুনের ভাগ কম। তো বিভক্ত বাংলায় পেঁয়াজ রসুন, অবিভক্ত বাংলায় ঝাল। দেখো, রাঢ়বঙ্গ জিনিসটা এপার বাংলার, যদি আমি জিওগ্রাফিক্যালি যাই, এবার সেখানে কিছু টিপিক্যাল খাবার পাওয়া যায়, কারণ জায়গাটা অসম্ভব গরম। ফলে সেখানে শরীর ঠান্ডা রাখার মতো বেশ কিছু খাবার তৈরি হয়। ধরো আমি যদি মিষ্টির ক্ষেত্রে যাই, সেখানে একটা টিপিক্যাল মিষ্টি তৈরি হয়, তাকে বলে মেচা সন্দেশ, যেটা বেলিয়াতর বলে বাঁকুড়ার কাছের একটা অঞ্চলে তৈরি হয়। পোস্তর চল অত্যন্ত বেশি। এবার কেন জানি না, মানে আমাদের এখানে পোস্তর এত দাম, ওখানে লোকে কী করে এত পোস্ত খায় আমি সত্যি কথা জানি না। কিন্তু রাঢ়ের যে অংশটা বাংলাদেশের দিকে, সেখানেও ফুড হ্যাবিটটা কী হয়, অলমোস্ট সিমিলার, এবং যে যে জিনিসগুলো দু জায়গাতেই পাওয়া যায়, অ্যাভেলেবল জিনিসপত্র, তার উপর বেস করে রান্না হয়। তবে হ্যাঁ, ওই পেঁয়াজ রসুনের কেসটা কিন্তু রাঢ়বঙ্গের ক্ষেত্রেও এপার ওপার সব জায়গায় আছে। ভালো বা খারাপ ব্যাপারটা আমি খুব একটা বলতে পারি না, কারণ আমার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে অতটা ভালো নাও হতে পারে। টিপিক্যাল যদি পিঠের আইটেম ধরি, পিঠের আইটেমের কিন্তু প্রকারভেদ বা ভ্যারিয়েশন ওপার বাংলায় আমি কিছুটা বেশি দেখেছি। ফর এক্সাম্পল গোলাপ পিঠে, ফর এক্সাম্পল নকশি পিঠে, ফর এক্সাম্পল পাতা পিঠে, ফুল পিঠে, এই রকম ডেকোরিক্যাল বা ডেকোরিক্যাল ইজ আ রং টার্ম, অর্নামেন্টাল পিঠে আমি এপার বাংলায় কম দেখেছি। বাট এপার বাংলায় যেটা দেখেছি সেটা হচ্ছে চিতই পিঠে, গোকুল পিঠে, সরপুলি দু জায়গাতেই হয়, পাটিসাপটা, যার মধ্যে বেশ খানিকটা কিন্তু ইউরোপীয় বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের অবদান একটু বেশি আছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানকার ধরি, কি বলবো, পাটিসাপটা, লেটস পুট ইট দ্যাট ওয়ে, সেটাই মহারাষ্ট্রে গেলে একটা অন্য নাম নিয়ে নেয়। আমাদের এখানে চালের অনেক রকম পিঠে হয়, যেটা হয়তো দক্ষিণ ভারতে অন্য নাম নিয়ে নেয়। কিন্তু বাংলাদেশের পিঠেপুলিগুলো অনেক বেশি অর্নামেন্টাল হয়, দেখতে অনেক সুন্দর হয়, টেস্টের দিক দিয়ে একরকম, দেখতে আলাদা। একদম পিছনে নিয়ে আমরা দুদল অত্যন্ত ফিশি। কি হচ্ছে, দুদলই হচ্ছে নদী প্রধান জাত। ফলে আমাদের এখানে মাছ আর চাল যেহেতু উৎপাদন দুদেশেই বেশি হয়, ফলে মাছ আর ভাত দুদেশেই অত্যন্ত বেশি চল। আমাদের একটা ভুল ধারণা আছে যে বাঙাল মানেই বা বাংলাদেশি মানেই সারাক্ষণ মাংস খেয়ে যাচ্ছে। এটা কিন্তু রিয়েলিটি নয়। মাছের প্রচুর রান্না ওপার বাংলায় হয়, হয়তো রান্নার স্টাইলটা আলাদা। যেটা বললাম, ওই পেঁয়াজ রসুনের ভাগ, একটু কড়া করে রান্না করা, মানে কড়া মানে হচ্ছে ঝাল বেশি। যেমন ভর্তার চল ওপার বাংলায় বেশি, ভর্তাটাই আবার এপার বাংলায় এসে হয়তো মাখা হয়ে গেছে। রেসিপিটা স্লাইটলি আলাদা, তবে হ্যাঁ, হয়তো ঝোলের ভ্যারিয়েশন এপার বাংলায় বেশি, কারণ আমাদের প্রত্যেক বাড়িতে একই মাছের অন্তত 10 রকম ঝোল হয়। সেটা জিরে বাটা হতে পারে, সেটা কালো জিরে হতে পারে, সেটা পাঁচফোড়ন হতে পারে, সেম মাছ, সেম টাইপ অফ ভেজিটেবল কাটস, কিন্তু বিভিন্ন রকমের রান্না হয়। ওপার বাংলায় তারা পৃথিবীর সব কিছু দিয়ে ভর্তা বানিয়ে ফেলতে পারেন। মানে মাছ তো নয়, কিন্তু আমি স্ট্রবেরির ভর্তাও ঢাকায় খেয়েছি।
এই জিনিসটা দুদিকে আলাদা, তবে দুদলেই সমান মাত্রায় আমরা মাছ খেতে পছন্দ করি। আমার মা বাঙাল, স্ত্রী ঘটি, ফলে আমি ভাই দুই টিমেই ব্যাট করছি। আমার কোনো দিকে যাওয়ার কোনো সাহস নেই, আমায় বেঁচে থাকতে হবে। বড় হয়েছি বাঙাল প্রধান খাবার খেয়ে, বিয়ের পরে আরেকটু বড় হচ্ছি ঘটি প্রধান খাবার খেয়ে, ফলে দুদলই ভালো। তিলোত্তমার বুকে একেবারে খাঁটি ওপার বাংলার রেস্টুরেন্ট পাওয়া একটু কঠিন, তবে অসম্ভব নয়। আমরা পৌঁছে গেছিলাম স্বাদের পূর্ব পশ্চিম হিমুর হেসেলে। কথা বলে নিলাম হিমুর হেসেলের প্রতিষ্ঠাত্রী সুতপা বড়ুয়ার সঙ্গে। বাংলাদেশ থেকে এখানে এসে কিভাবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করলেন, তার জীবন সংগ্রাম সবটাই জেনে নিলাম তার কাছে। আমি চট্টগ্রামের মেয়ে, শুটকি ছাড়া আমার জীবন বৃথা, আমি শুটকি ছাড়া কিছু বুঝি না। তো শুটকি নিয়ে কাজ করছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে, হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশে যেহেতু অনেক রকমের মাছ পাওয়া যায় যেটা এখানে পাওয়া যায় না, অনেকগুলো মাছ, সেক্ষেত্রে এখানেও একটা দুটো মাছ আছে যেটা বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু ওই মাছগুলো আমি খুব মিস করি। যার জন্য রেসিপি ক্রিয়েট করতে, যেমন বরিশালের অনেকগুলো রান্নায় পাতা ভাজা মাছ যেখানে করা হয়, পাতা ভাজা মাছে যে কোনো মাছ, যে কোনো ছোটো মাছ ইউজ করা হয়। আমি এখানে অত ছোট মাছ পাই না, যে কটা পাই একদম নাম ধরে বলে দেওয়া যায়, এবং সেটা অবশ্য আমাদের কাছে মাছওয়ালারা বাল্কে সাপ্লাই দিতে পারে না। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি অনেকগুলো মাছ করতে পারি না। আমাদের আপ্যায়নের জন্য ছিল গন্ধরাজ ঘোল এবং ঢাকাই চিকেন পকোড়া, একদম বাংলাদেশি শৈলীতে সেটা তৈরি। শুধুমাত্র যে সেখানে শুধু বাংলাদেশি খাবারই পাওয়া যায় তা কিন্তু নয়, পুরো রেস্তোরাঁটির মানচিত্র বাংলাদেশি শৈলীতে সাজানো। সবশেষে একটাই কথা, বাঙালি খাদ্যরসিক, খাদ্যপ্রিয়, এবং সেখানে নেই কোনো প্রকারভেদ। বাঙাল ঘটি নিয়ে হাজারো ঝগড়া থাকলেও আদতে মিলেমিশে একাকার। তারা পছন্দ করে চিংড়ি খেতে, আবার ইলিশ খেতেও। মিষ্টির ক্ষেত্রে কিন্তু কোনো কসুর নেই। বাঙাল ঘটির ভেদাভেদ তাই খাদ্যরসিক বাঙালির কাছে একেবারেই তুচ্ছ।